আল্লাহ, আমি শেষ। শয়তানটার হাতে ধরা খেয়ে গেলাম। এখন তো পুরো পেস্ট্রিজের 12টা বাজিয়ে দিবে। অসহায় চোখে মিলির দিকে তাকালাম। দ্বিধা তো পুরো হয়ে আছে। খাটাসটা কি করলো? আল্লাহ, এখন যদি আব্বু আম্মুকে মিলি বলে দেয় তাহলে তো নাক মুখ কাটা যাবে। আম্মু বলল। কি রে মিলি, কি হয়েছে? মিলি বলল। আম্মু, ভাইয়া। বলেই থেমে গেল। আম্মু বলল। ভাইয়া কি? লক্ষ্মী বোন আমার, বলিস না। মিলি বলল। আম্মু, ভাইয়াকে ভাবি খাইয়ে দিচ্ছে, কিন্তু আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না কেন? আম্মু বলল। ও আচ্ছা, এই কথা। আয়, আমি খাইয়ে দিচ্ছি। যাক বাবা, বাঁচা গেল। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে আছি। একটু পর তিধাও রুমে আসে, মুখটা প্যাঁচার মতন করে রেখেছে। এই যে, কি হয়েছে তোমার? মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? আচ্ছা, আপনি কি সব সময় আমার উপরে এভাবে জোর খাটাবেন? এটা কেমন কথা তিধা? জোর কেন খাটাবো? তুমি তো আমার বউ। হ্যাঁ, বউ। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, জোর করে আমাকে পাবেন, আমার শরীর পাবেন, কিন্তু আমাকে না। তিধা, প্লিজ স্টপ। দেখো, সকালের ব্যাপারটার জন্য তুমি মন খারাপ করে আছো, সেটা আমি জানি। কিন্তু কি করব বলো? আমার যে খুব রাগ উঠেছে। আমার জিনিস কেন অন্যজন স্পর্শ করবে? আপনার জিনিস? হাসালেন। থাক, আর কিছু বলবো না। কারণ সকালে বলেছি যে আপনার মুখের উপরে আর কথা বলবো না। আমি তাই করব। আপনার মুখের উপর আর কথা বলবো না। হ্যাঁ, সেটাই করো। আর এখন এই টপিকটা বাদ দাও। ভালো লাগছে না আর সবার। মানুষটার জন্য ঘৃণার পরিমাপ বেড়েই চলেছে। তাই চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম। আর মানুষটা তার নিত্যদিনের অভ্যাসটা কাজে খাটিয়ে নিল। আমায় জড়িয়ে ধরে তার বাহু ধরে নিয়ে নিল। তিধাকে জড়িয়ে ধরে ওর ঘাড়ের মধ্যে নাক ঘষতে লাগলাম। জানি না মেয়েটার মাঝে এমন কি আছে যার জন্য আমি বারবার পাগল হয়ে যাই। মেয়েটার ঘাড়ের বাঁ পাশে ফুলে আছে, বেল্টের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখটা ঘোলাটে হয়ে আসছে এটা দেখে। কিন্তু না, আমি কাঁদবো না। আমি ঠিকই করেছি। আমার কলিজার গায়ে কেউ হাত দিলে এমনই করব। আর তুমি কি একটাবারও ভাবলে না যে আমার কতটা কষ্ট লাগছে? থাক, আর এসব ভেবে লাভ নেই। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন মেয়েটার মুখে হাসি কি করে ফোটাবো সেটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, আইডিয়া পেয়েছি। কাল ওকে নিয়ে ঘুরতে বের হব। তিধাকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তিধা পাশে নেই। অন্যদিকে হাত ফুলে চড়ক গাছ হয়ে গিয়েছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। শার্ট গায়ে দিয়ে রুমে বসে বসে মোবাইল টিপছি। এমন সময় দেখি মিলি রুমের পাশ দিয়ে যাচ্ছে। এই মিলি, হ্যাঁ ভাইয়া, বল। তোর ভাবিকে একটু ওপরে আসতে বলতো। আচ্ছা, বলছি। কিন্তু ভাইয়া, একটা জিনিস, তুই না বউ পাগলা হয়ে গেছিস? কাল কি করে বসেছিস সবার সামনে? এই শয়তান মেয়ে, চুপ। একদম মেরে গলা ফাটিয়ে দেব। হ্যাঁ, এখন তো মারবি। বর্বর না আমি? বউ পেয়ে গেছি, এখন তো আর বোনকে লাগে না। মিলি, তোকে কিন্তু। জানি তো, মারবি। থাক, আর সেটা করতে হবে না। গিয়ে ভাবিকে পাঠাচ্ছি। নিচে গিয়ে। এ ভাবি, কই তুমি? ত্রিধা বলল। কি হয়েছে? মিলি বলল। তোমার ছাগলটা চেঁচাচ্ছে, যাও গিয়ে দেখে এসো। ত্রিধা বলল। আচ্ছা, যাচ্ছি। এই খাটাসটা আমাকে আর শান্তি দিল না। কি পেয়েছেটা কি আমার মধ্যে? এত মানুষ থাকতে তিনার আমাকে কেন প্রয়োজন? আম্মুর কাজে সাহায্য করছিলাম, সেটাও করতে দেবে না। অ্যানাকোন্ডা কথাকার। এই যে, আমাকে নাকি ডাকছেন? হ্যাঁ, ডেকেছি। কেন ডেকেছেন বলেন? নাস্তা করে রেডি হয়ে থেকো। তোমাকে নিয়ে আজকে বের হব। আমায় নিয়ে বের হবেন মানে? আপনার অফিস আছে না? সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি নাস্তা করে রেডি হয়ে নাও। আচ্ছা। হঠাৎ অ্যানাকোন্ডাটার কি হলো আবার? আমায় নিয়ে কোথায় যাবে কে জানে? ধুর, যেখানে যাবে যাক, আমার কি তাতে? আমি তো তার হাতের কাঠের পুতুল। যেভাবে নাচাবে সেভাবেই নাচবো। সবাই মিলে নাস্তা করে নিলাম। তারপর উপরে রুমে এসে থ্রি পিস পরে বসে আছি। কিন্তু অ্যানাকোন্ডাটা হুট করে কোথা থেকে যেন রুমে আসলো। তাকে দেখে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছি। আল্লাহ, এটা কি সত্যি অ্যানাকোন্ডাটা? নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে। কি যে অস্থির লাগছে তা বলে বোঝাতে পারবো না। আল্লাহ, খাটাসটার উপরে কাশ খেয়ে গেলাম। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি খাটাসটার দিকে। এমন সময় সে আমার ডাক দেওয়ায় হুঁশ ফিরে আসে। এই মেয়ে, এটা কি পরেছো তুমি? কেন, থ্রি পিস? সেটা তো আমিও দেখতে পাচ্ছি। কিন্তু থ্রি পিস কেন পরলে? শাড়ি কোথায়? আছে আলমারিতে। যাও, শাড়ি পরে এসো। তোমায় শাড়ি পরলে খুব সুন্দর লাগে। গতকাল দেখলে না কেমন পাগল হয়ে গেলাম। লুচ্চা বেটা, খাটাস লোক। আমি শাড়ি পরবো আর সে লুচুগিরি করবে? কি হলো, যাও, পরে এসো। আচ্ছা, কিন্তু আপনি রুম থেকে বের হন। আমি রুম থেকে বের হতে যাব কেন? তাহলে শাড়ি কি আপনার সামনেই পরবো নাকি? হ্যাঁ, আমার সামনে পড়বে।
আমি কি কোনো পরপুরুষ নাকি? আমি তো তোমার বর। আমি রুমেই থাকবো। যাও, শাড়ি পরে এসো। আজ তো একটা লুচি তুই, তোর লুচিগিরি কখনোই ভালো হবে না। আমার সবকিছু দেখার জন্য বসে আছি, খচ্চর কোথাকার। মনে মনে একদম ধুয়ে দিলাম। ধ্যাত, একদম ভালো লাগে না। লুচিটার সামনেই আমার শাড়ি পরতে হবে, না হয় কান গরম করে ফেলবে আমার। শাড়ি পরেছি, আর পাশ থেকে খাটাসটা আমার দিকে ড্যাব করে চেয়ে আছে। মনে হয় এখন আমাকে গিলে খেয়ে ফেলবে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মেয়েটার শাড়ি পরা দেখছি। ইস, কি কিউট আমার বউটা। দেখতে হবে না কার বউ? ঠিকঠাক মতো শাড়ি পরেছে, কিন্তু কুচিটা দিতে পারছে না। অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি আর করার, আমারই তো বউ। যাই, গিয়ে একটু সাহায্য করি। দাও, কুচিটা আমি ঠিক করে দিচ্ছি। অ্যানাকন্ডাটার হাতে শাড়ির কুচিটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, করো করো, আমার শাড়ির কুচি ঠিক করো। এত সময় চেয়ে চেয়ে দাঁত কেলাচ্ছিল, এখন দেখি খাটাসটা কেমন পারে। শাড়ির কুচি দিয়ে দিতে গিয়ে নজর পড়লো তিধার পেটের বাঁ পাশের তিলটার ওপরে। চোখগুলো গোলক ধাঁধার মতো ঘুরপাক খাচ্ছে। তিলটা দেখে কোনো এক নেশার রাজ্যে হারিয়ে গেলাম। কিসের শাড়ি আর কিসের কুচি, সেই দিক থেকে আমার খেয়াল উঠে গেছে। কুচিটা ছেড়ে দিয়ে তিধার তিলটার ওপরে চুমু বসিয়ে দিলাম। কোমরটা আগে শক্ত করে হাত দিয়ে পেঁচিয়ে ধরেছি, না হয় মেয়েটা আমায় চুমু খেতে দিবে না। চুমু খেয়ে চলেছি। এই এই, কি করছেন কি আপনি? প্লিজ ছেড়ে দিন, কেউ এসে দেখে নিলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই থামো তো, যে আসে আসুক, আমার বউকে আমি আদর করছি, এতে কার কি? আসলে আপনাকে দিয়ে কুচি ঠিক করানোটাই আমার উচিত হয়নি। ধুর, কে শোনে কার কথা। ইচ্ছে মতো চুমু খেয়েছি তিলটাতে। আহা, একদম মন ভরে চুমু খেয়েছি। এবার আর কোনো টেনশন নেই। দিদা আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। ও শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে ওকে নিয়ে বের হয়ে পড়লাম। গার্ডগুলো বাসায় রেখে এসেছি, কারণ আমি থাকতে আর কারোর কোনো প্রয়োজন নেই। প্রথমে একটা পার্কে গেলাম। পার্কে একটা চেয়ার দখল করে দুজনে বসে আছি। আচ্ছা কলিজা, একটা কথা বলো তো, একটা ছেলে কি করলে তার ভালোবাসার মানুষের মন জয় করতে পারবে, তার কাছে প্রিয় পাত্র হতে পারবে? তার কেয়ার করলে, তার মন খারাপের সময় এবং ভালো সময়ের সাথী হলে, তার ছোট ছোট আবদারগুলো পূরণ করলে, আরো অনেক কিছুই আছে। এগুলো যদি আমি করি তাহলে তুমি আমায় মেনে নেবে তো? মানে? মানে বুঝো না? তোমার থেকে সাজেশন নিয়ে তোমাকে আপন করব। সেটা কখনোই হবে না। আমার মনে আপনি কখনোই ঢুকতে পারবেন না, কারণ মনে ঢোকার রাস্তাটা আপনি নিজেই বন্ধ করে দিয়েছেন। হয়তোবা তোমার কথাই ঠিক, তবে আমার জীবনের শেষ অবধি চেষ্টা করব। যদি মরে যাই তখন প্রতারক ভেবে মাফ করে দিও। মানুষটার মরার কথা শুনে বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আল্লাহ, কি বলছেন উনি এসব? পাশে ফিরে দেখি উনি হাত দিয়ে চোখের পানি মুছছে। খুব খারাপ লাগছে মানুষটার চোখের পানি দেখে। কি বলবো ভেবে পাচ্ছি না। স্বার্থপরের মতো চুপচাপ বসে আছি। চলো অন্য কোথাও যাব, আমার এখানে ভালো লাগছে না। তারপর দুজন মিলে অন্য জায়গায় ঘুরতে গেলাম। সারাটা দিন দুজন একসাথে ঘুরেছি। মেয়েটার মন একটুও গলাতে পারিনি, এখনো দুর্বল করতে পারিনি আমার প্রতি। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। সেই সকালে বের হয়েছি, বাসার দিকে ফিরে যাচ্ছি। এমন সময় দেখি রাস্তার মাঝখানে কিসের যেন হইচই হচ্ছে। হয়তো কোনো ভেজাল হয়েছে। জ্যাম লেগে আছে পুরো রাস্তা। রিধা, তুমি বসো, আমি দেখে আসছি কি হয়েছে। আচ্ছা। উনি সামনে এগিয়ে গিয়ে দেখতে গেছেন কি হয়েছে। এদিকে আমি গাড়ির মধ্যে একা একা বসে আছি। এমন সময় হুট করে কোথায় যেন কয়েকটা ছেলে পেলে এসে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারপর গাড়ির লক খুলে আমাকে টেনে গাড়ি থেকে বের করে। গাড়ি থেকে বের হওয়ার পর একটা মানুষকে দেখে বুকটা ধুক ধুক করে কাঁপা শুরু করে দিয়েছে। লোকটা আর কেউ না, তিশান। লোকটা বলল, ত্রিধা চল আমার সাথে, তোকে আজ আমি নিয়েই যাব। ত্রিধা বলল, না, আমি আপনার সাথে যাব না। প্লিজ আপনি চলে যান। আমার উনি এসে দেখলে আপনাকে শেষ করে ফেলবে, সাথে আমাকেও শেষ করবে। এই কি বললি তুই? তোর উনি? হ্যাঁ, তোর উনি? বলে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল তিধার গালে। দেখ, এখনো ভালোই ভালোই বলছি, আমার সাথে চল। না, আমি যাব না, ব্যাস যাব না। ওকে, তোর যেতে হবে না। তোর খেল এখানেই খতম করে দিচ্ছি। তোর জন্য ওই জানোয়ারটা আমাকে মেরেছে। তুই সব নাটের মূল। তুই না থাকলে এসব কিছুই হতো না। তোকে নিজের করতে তো পারিনি, তাই কারোর হতেও দিব না। পিছন থেকে ছুরি বের করে তিধার হাতের রক কেটে দেয়। এমন সময় আকাশ গাড়ির দিকে আসছিল। এসে এই অবস্থা দেখে আকাশের হুঁশ উড়ে যায়। তিশান পালিয়ে যেতে নিল। আকাশ পিছ থেকে লাথি মেরে ফেলে দেয়। তারপর ওর উপরে উঠে মারা আরম্ভ করে। তিশানের কয়েকজন সহপাঠী ছিল, যারা সবাই পালিয়ে যায়। আকাশ তো হুঁশ জ্ঞান সব হারিয়ে ফেলেছে তিধার অবস্থা দেখে।
কুত্তার বাচ্চা, তোকে আজ আমি মেরেই ফেলবো। এমন সময় তিথা বড় করে নিঃশ্বাস নিয়ে ওঠে। আকাশ তিশানকে ছেড়ে দিয়ে তিথার কাছে চলে যায়। তিশান এই সুযোগে উঠে পালিয়ে যায়। ত্রিধা মাটিতে পড়ে আছে। ত্রিধার মাথা মাটি থেকে উঠিয়ে তার কোলে রাখে। কলিজা রে, কি হয়েছে তোর? তিথা কোনো কথা বলছে না। চোখের কোণ বেয়ে পানি ঝরছে শুধু তার। কলিজা, তুই টেনশন করিস না, তোর কিচ্ছু হবে না। আমি থাকতে তোর কিচ্ছু হতে দিব না। দরকার পড়লে আমি আমার প্রাণ দিয়ে তোকে রক্ষা করব। ত্রিধাকে কোলে নিয়ে গাড়িতে বসায়। গাড়ি টান দিয়ে সোজা হসপিটালে নিয়ে যায়। ত্রিধা কথা বলার মতো শক্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে এখনই সে সেন্সলেস হয়ে যাবে। তার চোখের সামনে একটা দৃশ্য খালি বারবার ভেসে উঠছে। লোকটা তখন কেঁদেছিল, কিন্তু আমি চুপ ছিলাম। তাকে সান্ত্বনা দিতে পারিনি। আর এখন আমি কাঁদছি। আমার কান্নায় সেও কাঁদছে। আমার মতো হাত পা গুটে বসে নেই সে। কতটা স্বার্থপর আমি। হ্যাঁ, আমার মতো স্বার্থপরের সাথে এমনটাই হওয়া উচিত। বলেই জ্ঞান হারিয়ে ফেলে।